ট্রাম্পের সাম্প্রতিক আচরণ এবং ইসরায়েলের একের পর এক আঘাত একটা জিনিস স্পষ্ট করতেছে যে ইরান সংকট সহজে শেষ হবে না। এবারের সংঘাত শুরুর কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের কথাবার্তায় মনে হয়েছিল তিনি কিছুটা হতাশ, কারণ তিনি ভেবেছিলেন যে ইরানের 2-3 দিনের মধ্যে বড় কিছু আঘাত হানলেই ইরান পরাজয় মেনে নেবে, কারণ পুরো মধ্যপ্রাচ্যের চারপাশে গত এক মাসে যেই পরিমাণ সামরিক উপস্থিতি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র, সেসবের সাথে তো ইরানের পেরে ওঠা সম্ভব না। তাই অধিক ক্ষতির কথা চিন্তা করা হয়তোবা ইরান পরাজয় মেনে নেবে। কিন্তু ইরান কি করলো? ট্রাম্পের প্রত্যাশার চাইতেও বড় পরিসরে জবাব দিতে শুরু করলো। সুপ্রিম লিডারকে হারিয়েও ইরানের কৌশলে কোনো পরিবর্তন এলো না। একের পর এক মধ্যপ্রাচ্যব্যাপী বিভিন্ন মার্কিন স্থাপনায় আঘাত করতে শুরু করলো ইরান। ইরানি আঘাতে মার্কিন সেনা সদস্যের দুনিয়া ছাড়ার খবর ছড়িয়ে পড়লো মার্কিন বিমান ধ্বংসের এবং বিশ্বতেলের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধের। আর এত কিছুর পর এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য গত কয়েকদিনের বক্তব্যের চাইতে একদম আলাদা। বিশ্লেষকরা বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে ইরান যদি হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয় তবে বিশ্বে ব্যাপক জ্বালানি ক্রাইসিস দেখা দিবে, বিশ্ব অর্থনীতি পড়ে যাবে গভীর নিরাপত্তা সংকটে। কিন্তু ট্রাম্প বলতেছে জ্বালানির দাম কতটুকু বাড়লো সেটা আমার দেখার সময় নাই, গ্যাসের দাম বাড়লে বাড়ুক, সংঘাত শেষ হলে সেটা এমনিই কমে যাবে, আমি এটা নিয়ে মাথা ঘামাবো না। মানে ট্রাম্প এমনিই পাগলাটে, এই টার্মই তার শেষ টার্ম। সো সে ইরানের সাথে এই লড়াইটাকে ইগোতে নিয়েছে এবং তার হাবভাব থেকে মনে হচ্ছে সে এইটার শেষ দেখতে চায়। আবার কয়েকদিন আগেও ট্রাম্প বলতেছিল যে এই সংঘাত হয়তো কয়েক সপ্তাহ সময় নেবে, কিন্তু এখন ট্রাম্পের সরাসরি বক্তব্য তার হাতে আনলিমিটেড সময় আছে। ইরান সংঘাত যতদিন গড়ায় সে ততদিনই এইটা কন্টিনিউ করতে রাজি। আবার যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, তাই এশিয়ার অনেক দেশই মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে পারতেছে না। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বন্ধু ভারতও আছে। যেহেতু ভারত মহাসাগর এই ইরান সংকটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান এবং এই অঞ্চলে নির্বিঘ্নে মার্কিন রণতরী চলাচলের জন্য ভারতের সহায়তা যুক্তরাষ্ট্রের দরকার। তাই ভারতকে খুশি রাখতে আমেরিকা এই সংকটকালে ভারতকে রাশিয়া থেকে জ্বালানি কেনার অনুমতিও দিচ্ছে। কিন্তু অন্য সময় রাশিয়া থেকে তেল আমদানি করলে এইটা যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি ঘটাতো। আর এইবার নিজে থেকেই কিনতে বলতেছে, তার মানে এই সংকট লম্বা করবে যুক্তরাষ্ট্র, এইটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এসবের সাথে যুক্ত হচ্ছে ইসরায়েল গত কয়েকদিনে ব্যাপক হামলা চালিয়েছে লেবানন এবং ইরানে। আর ওইদিকে ইরান এমনভাবে হামলা এবং প্রতিরক্ষা ব্যবস্থা চালু রেখেছে যাতে করে লম্বা সময় এই সংঘাতে তারা টিকে থাকতে পারে। আর ইরানের যে কৌশলগত অবস্থান এবং ইরানের যে সামরিক কাঠামো এবং বিশ্বের বৃহৎ দুই শক্তির যে কৌশলগত সমর্থন ইরানের প্রতি আছে, এইটা প্রমাণ করে যে ইরানকে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ফেলা যাবে, কিন্তু সহজে ইরানকে পরাজিত করা সম্ভব না। ফলে এই সংঘাত দীর্ঘ হবে এইটা মোটামুটি নিশ্চিত। এখন কথা হচ্ছে ইরান সংকট লম্বা হলে পৃথিবীর ক্ষতি কেমন হবে? বাংলাদেশ এই প্রভাবের বাইরে থাকতে পারবে কি? ইতিমধ্যে আমরা জেনে গেছি যে উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহের প্রধান পথ হচ্ছে হরমুজ প্রণালী। আর এই হরমুজ প্রণালীর যেই অংশটা দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করে সেই অংশটা কিন্তু খুবই সরু এবং এটা ইরানের সাইডে অবস্থিত এবং এই অংশটা ইতিমধ্যে ইরান বন্ধ করে রেখেছে। ফলে কুয়েত, কাতার সহ পারস্য উপসাগরের আশেপাশের তেল রপ্তানিকারক দেশগুলোর তেল সরবরাহ আপাতত বন্ধ হয়ে গেছে এবং বিশ্বের 20%-এরও বেশি অপরিশোধিত তেল এই পথেই কিন্তু সরবরাহ হতো, যেটা বন্ধ হয়ে যাচ্ছে, যা বিশ্বের তেলের দাম 20-30% পর্যন্ত বাড়িয়ে দেবে। আবার মধ্যপ্রাচ্যের যেসব দেশ তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়, যারা রেড সি কিংবা সরাসরি আরব সাগর দিয়ে তেল রপ্তানি করে, তাদের তেল ক্ষেত্রগুলোও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ইরানের আক্রমণের ভয়ে অনেক জায়গার কাজও থেমে আছে। ফলে বিশ্বের জ্বালানি বাজারে জ্বালানি সরবরাহ আরো কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর জ্বালানি হচ্ছে এমন একটা জিনিস যেটার দাম বৃদ্ধি আপনার দেশের মুরগির ডিমের দামও বাড়িয়ে দেয়। কিভাবে? জ্বালানির উপর নির্ভর করে দেশের বিদ্যুৎ এবং পরিবহন ব্যবস্থা। আর কোনো দেশের এমন কোনো সেক্টর নাই যেটা বিদ্যুৎ এবং পরিবহন ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলতে পারে। আপনার দেশে মুরগির ডিম আগের মতোই দেবে, কিন্তু সেই মুরগির ডিম ঢাকায় আনতে গেলে পরিবহন খরচ বেড়ে যাবে। আর সেই মুরগির লালন পালনের সময় যদি বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তখন উচ্চ দামে জ্বালানি কিনে জেনারেটর চালাতে হবে। আর জ্বালানি খরচ বেশি হয়ে গেলে দিন শেষে মুরগির দাম অটো বেড়ে যাবে। আবার ওইদিকে চীন এবং ইউরোপের দেশগুলো বিশ্বের বহু দেশের নানামুখী পণ্যের চাহিদা পূরণ করে। চীনকে বলা হয় ওয়ার্ল্ডস ফ্যাক্টরি। চীনের নিজস্ব জ্বালানি আছে, কিন্তু এরপরেও পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে তাকে বিপুল পরিমাণে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করতে হয়। চীন মূলত ইরান থেকে প্রচুর জ্বালানি কিনতো এবং সৌদি আরবের কাছ থেকেও জ্বালানি কিনতো, মানে তেল কিনতো। আর এই চলমান ইরান সংঘাতের ফলে এই জ্বালানি প্রাপ্তিতে সমস্যা তৈরি হবে চীনের, এবং চীনের মাধ্যমে বিশ্বের যে বিশাল একটা সাপ্লাই চেন আছে
এইটাতে ছন্দপতন ঘটবে, প্রতিটা পণ্যের দাম বেড়ে যাবে, কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় পণ্যের সংকটও দেখা দিতে পারে। সেই সাথে ইউরোপ 2021 সালের আগ পর্যন্ত তাদের জ্বালানি তেল এবং গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল ছিল, বাট ইউক্রেন রাশিয়া সংকট শুরুর পর থেকে সেই বাণিজ্যে বাধা পড়েছে। রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে ইউরোপের দেশগুলো এখন মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করছে। আর এখন যদি মধ্যপ্রাচ্যের এই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে ইউরোপেও কিন্তু জ্বালানির সংকট তৈরি হবে, ফলে উৎপাদন কমবে এবং পণ্যের দাম বেড়ে যাবে, যেটাও বৈশ্বিক অস্থিরতা বাড়াবে। এখন অনেকেই বলতে পারেন যে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো ছাড়াও তো আরো অনেক দেশ আছে যাদের কাছ থেকে জ্বালানি ক্রয় করা যায়, যেমন পূর্ব আফ্রিকার দেশ, রাশিয়া নিজে, কিংবা ভেনেজুয়েলা। এরাও তো প্রচুর পরিমাণে তেলের মালিক। আর এই বিকল্প সাপ্লাই চেইনগুলো অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু এত বড় সংকট আর তৈরি হবে না। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই এই বিকল্প উৎসগুলো থেকে জ্বালানি সরবরাহ শুরু হবে এবং জ্বালানির যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু একটু খেয়াল করে দেখেন যে রাশিয়ার একমাত্র বাণিজ্যের পথ কিন্তু কৃষ্ণ সাগর, আর এই পথে এশিয়ার কোনো দেশ জ্বালানি আনতে গেলে তাকে অনেক পথ ঘুরে জ্বালানি আনতে হবে। এতে সময় এবং অর্থ দুইটাই বেশি লাগবে, ফলে দাম বাড়বে। আর রাশিয়ার যেহেতু মাত্র একটাই পথ জ্বালানি রপ্তানি করার, সো এই পথে সে অতি বেশি পরিমাণে জ্বালানি রপ্তানি করতেও পারবে না। আবার পূর্ব আফ্রিকার দেশগুলোর জ্বালানি মজুত তুলনামূলকভাবে কম। আবার এই জ্বালানি যত সহজে ইউরোপে সরবরাহ করা যায়, তত সহজে এশিয়া বা পৃথিবীর অন্যান্য অংশে কিন্তু সরবরাহ করা যায় না। ফলে এখান থেকে আনতে গেলেও পরিবহন খরচটা বেশি লাগবে। মানে ইরান সংকটের ফলে প্রথমত বিশ্বে জ্বালানির সংকট তৈরি হবে, কিছুদিন পরে সেই সংকট দূর করা গেলেও জ্বালানির দাম কমানোটা সম্ভব হবে না। আর জ্বালানির দাম বৃদ্ধি মানে প্রতিটি পণ্য এবং সেবার দাম বৃদ্ধি পাওয়া। এখন কথা হচ্ছে এই ইরান সংকটের প্রভাবটা বাংলাদেশে কতটা পড়বে। দেখেন, কিছু তথ্যের বিবেচনায় মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি ঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তবে ইরান সংকটের প্রভাব আমরা খুব দ্রুত কিছুটা কাটিয়ে উঠতে পারবো এবং বড় ধরনের কোনো ঝামেলায় না পড়ে আমরা টিকে থাকতে পারবো। কিভাবে? মূলত মধ্যপ্রাচ্যের এই সংকট বাংলাদেশকে দুইটা দিক বিবেচনায় আঘাত করবে। এক, মধ্যপ্রাচ্য আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার। বাংলাদেশের প্রায় 1 কোটির কাছাকাছি পরিমাণ প্রবাসী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে বাংলাদেশে প্রতি মাসে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠায়। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো আক্রান্ত হচ্ছে, তাই এখানকার অর্থনীতি খারাপ হবে, কাজের স্কোপ কমে যাবে, আর এর প্রভাবে প্রচুর বাংলাদেশিরা হয়তো বা কাজ হারাতে পারে বা তাদের ইনকাম কমে যেতে পারে, যা আমাদের রেমিটেন্স প্রাপ্তিটা কমিয়ে দেবে। আর আমাদের রেমিটেন্স কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটা স্তম্ভের ভিতরে একটা। এবং এই সংকট যদি ইউরোপকেও আর্থিকভাবে প্রভাবিত করে, যেটা অবশ্যই করবে, তবে ইউরোপ থেকেও কিন্তু আমাদের রেমিটেন্স প্রাপ্তিটা কমে যেতে পারে। কারণ ইউরোপ থেকেও কিন্তু একটা বিপুল পরিমাণ রেমিটেন্স আমরা পাই, যেহেতু ইউরোপেও আমাদের লাখ লাখ প্রবাসীরা কাজ করে, তারা দেশে টাকা পাঠায়। কিন্তু সেখানেও যদি কাজ কমে যায়, তারাও যদি আর্থিকভাবে বিপদের মধ্যে পড়ে, তাহলে তো আমাদের এটা কমেই যাবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশও কিন্তু গ্যাস এবং তেল আমদানি করে। এই আমদানিতে ঘাটতি তৈরি হবে। বিশ্বের জ্বালানির দাম বাড়লে সেইটার প্রভাব আমাদের দেশেও তখন পড়ে যাবে। তবে ভয়াবহ সংকট তৈরি হবে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায়, কারণ বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত গ্যাস, তেল এবং কয়লা নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে কয়লার উপর নির্ভরতা কমিয়ে আমাদের বিদ্যুৎ খাত প্রায় পুরোটাই কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল হয়ে গেছে। আর দেশীয় গ্যাসের মজুদ কমে যাওয়ায় আমরা মূলত কাতার থেকে এলএনজি বা লিকুইফাইড গ্যাস আমদানি করি এবং সেইটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি। কিন্তু চলমান সংকটের ফলে কাতারের এলএনজি সরবরাহ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, কারণ কাতার তার সকল জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। আর এই এলএনজি সংকটের ফলে আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে। আবার আমাদের পরিবহন সেক্টর এবং কলকারখানার জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলও আমরা আমদানি করি মূলত সৌদি আরব, আরব আমিরাত এবং কুয়েত থেকে। আর চলমান সংকটে এইটাও প্রায় বন্ধের উপক্রম। ফলে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় একটা ব্যাপক ব্যাঘাত ঘটবে। দ্রব্যমূল্য কিছুদিন পরেই হু হু করে বাড়বে। বিদ্যুৎ এবং জ্বালানির অভাবে কারখানার উৎপাদন কাজ বন্ধ হয়ে যাবে, ফলে আমাদের রপ্তানিও কমে যাবে, যেটা আমাদের আয় কমাবে। আর এই সংকট মোকাবেলায় আমাদের হাতে পসিবল দুইটা উপায় আছে। এক, 2023 সালে এবং 2025 সালে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এলএনজি ক্রয়ের চুক্তি হয়েছিল। 2025 সালের চুক্তি মতে বছরে 5 মিলিয়ন টন এলএনজি কেনার কথা। সেই চুক্তি মেনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি শুরু করতে হবে, কারণ যুক্তরাষ্ট্র পৃথিবীর সেরা 3টা এলএনজি রপ্তানিকারক দেশের ভিতরে একটা। কয়েক বছর আগে তারা কিন্তু বিশ্বের 1 নম্বরে ছিল। দাম একটু বেশি পড়লেও এই চ্যানেলটা জোরে সোরে চালু করে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে হবে, কারণ চুক্তি মতে 2026 সাল থেকে আমদানি শুরু হওয়ার কথা, সেটা শুরু করতে হবে। দ্বিতীয়ত, আমাদের বেশ কিছু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু আমরা যেহেতু উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছিলাম 2026 সালেই, তাই আন্তর্জাতিক মান মেনে আমাদের কয়লার ব্যবহার কমাতে হতো। তাই কয়েক বছর আগে থেকে আমাদের কয়লা কেন্দ্রিক জ্বালানির ব্যবহার কমাতে শুরু করা হয়েছিল। এখন যেহেতু বিপদ, তাই এলডিসি থেকে উত্তরণটা পিছিয়ে দিতে হবে। মানে
উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখার ব্যাপারটা বা স্বীকৃতির ব্যাপারটা পেছাতে হবে এবং কয়লা আমদানি করে আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত চালু করতে হবে। আর কয়লা আমদানি করি আমরা মূলত ইন্দোনেশিয়া থেকে, আর ইন্দোনেশিয়া এই ইরান সংকটের প্রভাবের কিন্তু বাইরে আছে। এটা একটা পজিটিভ ব্যাপার যে আমাদের কয়লা চাইলে আমরা আমদানি করতে পারবো। আবার আমাদের নিজেদেরও কিন্তু কয়লার খনি আছে, যেখানে অনেক কয়লা মজুদ আছে, কিন্তু কয়লা উত্তোলন করতে গেলে যেহেতু কৃষি জমির ক্ষতি হয় এবং ওই অঞ্চলে পরিবেশের উপর একটা প্রভাব পড়ে, তাই এইটা ভেবে আমরা কয়লা উত্তোলন করতাম না, কিংবা আমরা যেহেতু উন্নয়নশীল দেশ হতে চাচ্ছি এই জন্য আমরা কয়লার উৎপাদনটা কমিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু দরকার এবং নিজস্ব জ্বালানি থাকাটা যেহেতু খুব জরুরি, তাই নিজস্ব কয়লা উত্তোলনটা আমাদের বাড়াতেই হবে। তার মানে দুইটা উৎস থেকে কয়লা এবং এলএনজি আনতে পারলে আপাতত আমাদের বিদ্যুৎ উৎপাদনটা কিছুটা স্বাভাবিক করা পসিবল। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করতে গেলে জ্বালানি তেলের দাম বাড়বেই এবং সেইটা দেশের দ্রব্যমূল্য বাড়াবেই। কিন্তু এসবের পরেও একটা ভয় আছে, তা হলো আমাদের রপ্তানি আয় কমে যাওয়ার ভয়। আমাদের প্রধান রপ্তানি পণ্য পোশাক আমরা রপ্তানি করি মূলত ইউরোপ এবং আমেরিকা, এবং এইটা রপ্তানি করে প্রতি বছর আমরা প্রায় অন অ্যান এভারেজ $50 বিলিয়ন আশেপাশে একটা অর্থ আয় করতে পারি। কিন্তু বর্তমানে একদিকে জ্বালানি সংকটের ফলে আমাদের উৎপাদন কমে যাওয়ার ফলে রপ্তানি কমবে, আবার অন্যদিকে আমেরিকা ইরান সংঘাতে জড়িয়ে যাওয়ার কারণে তাদের ব্যয় বেড়ে যাবে, আর ব্যয় বেড়ে গেলে তারা আমদানি কমাতে পারে, আর আমদানি কমালে আমাদের পোশাক তারা খুব একটা আমদানি করবে না, ফলে আমাদের পোশাক রপ্তানিও কমে যাবে। আবার ইউরোপের দেশগুলো যদি ইরান সংকটের ফলে আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যায়, তবে তারাও ওই সংকট মোকাবেলায় তাদের আমদানি কমাবে, আর তাদের আমদানি কমানো মানে আমাদের পোশাকের রপ্তানি কমে যাওয়া। আর এসবের সাথে রেমিটেন্স কমার ব্যাপারটা তো আছেই। মানে জ্বালানি আমদানির বিকল্প পথ আমাদের হাতে আছে, কিন্তু এই জ্বালানি আমদানি ঠিকঠাক করার জন্য সরকারের যেই পরিমাণ আয় লাগবে সেই আয়টা আমাদের নাই। যেটুকু আছে তা কমতে শুরু করবে খুব দ্রুতই, ফলে সংকট থেকে মুক্তি পাওয়াটা বেশ কঠিন হয়ে যাবে। আর এসবের সাথে আছে আমাদের ঘাড়ের উপরে বিশাল ঋণের চাপ। মানে সংঘাত বাড়ছে মধ্যপ্রাচ্যে, আর ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে আছে বাংলাদেশ। তো যত দ্রুত এই সংকটটা শেষ হবে আমাদের জন্য ততই ভালো, নইলে কিছুদিনের মধ্যে আমাদের চলমান বিদ্যুতের সরবরাহ শেষ হয়ে যাবে, ব্যাংকে থাকা রিজার্ভ শেষ হয়ে যাবে, আর দেশের মধ্যে ক্রাইসিস শুরু হবে। আর নতুন সরকার সেইটা কিভাবে সামাল দেয় এটাই কিন্তু এখন দেখার বিষয়। আমরা দেখতে থাকি।